সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ধারণা দিব। দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, এই দলিল টিকবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, তাহলে এই দলিল টিকবে কিনা। আমি আজকে আপনাদেরকে প্রথমে দলিল সম্পর্কে ধারণা দিব, আর রেকর্ড সম্পর্কেও ধারণা দিব। এখন দলিল হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করে, তাহলে একটা দলিল সৃষ্টি হয়, সেই দলিল হস্তান্তর দলিল সৃষ্টি হয়। তো দলিল যখন আপনার নিজেরা সৃষ্টি করবেন, যে দাতা তার নাম দিয়ে, যে গ্রহীতা তার নাম দিয়ে একটা দলিল বানাবেন, তৈরি করবেন, কত অংশ ক্রয় করতেছেন, কীভাবে ক্রয় করতেছেন, জমিটা কোন জায়গায়, মৌজা কোন জায়গায়, সব কিছু যখন আপনি ওই দলিলের মধ্যে লিখে যখন একটা দলিল বানাবেন, তাহলে সেটা একটা দলিল হলো। সেটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে, সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দলিলটা রেজিস্ট্রি করতে হবে, সাব রেজিস্ট্রি অফিসে, সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে। কিন্তু এখানে তার আগে যাতে ক্রয় করছেন তার একটা দলিল থাকবে, সেই কার থেকে ক্রয় করছে তার একটা দলিল থাকবে, বায়া দলিল থাকবে। এগুলি হচ্ছে দলিল। তাহলে প্রথমে আপনি যদি কারো কাছে সম্পত্তি ক্রয় করেন, তাহলে একটা দলিল বানাইতে হবে ভেন্ডার দিয়ে, অথবা নিজেরা একজন লয়ার দিয়ে বানাতে পারেন, আইনজীবী দিয়ে বানাতে পারেন। গ্রহীতা দাতা দুজনের কিন্তু সম্পূর্ণ জমির বর্ণনা ওই দলিলের মধ্যে থাকবে। এটা হচ্ছে দলিল সম্পর্কে ধারণা। দলিলটা আপনারা বানানোর পরে দাতা গ্রহীতা সব কিছু একদম সেই 1940 সাল থেকে সব কিছু কার নামে জমিটা ক্রয় করেছে, কে কার থেকে ক্রয় করছে, কীভাবে জমিটা আসছে, সব কিছু কিন্তু এই দলিলে লেখা থাকবে। লেখা থাকার পরে দাতা গ্রহীতার নাম সব কিছু থাকবে, থাকার পরে পুরা জমির সম্পর্কে ধারণা থাকবে। এটা থাকার পরে রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটা এটা রেজিস্ট্রি করতে হয়। এটা হচ্ছে দলিল সম্পর্কে ধারণা। এখন দলিল তো আপনারা বুঝতে পারলেন দলিল সম্পর্কে। এখন আমি আপনাদের খতিয়ান সম্পর্কে ধারণা দিব, খতিয়ান বা রেকর্ড সম্পর্কে ধারণা দিব। খতিয়ানটা হচ্ছে 4টা দাও, CS, SA, RS আর BRS অথবা সিটি জরিপ, যেটাই বলেন। এখানে 1887 সাল থেকে 1940 সাল পর্যন্ত CS খতিয়ান ছিল ভারতীয় উপমহাদেশে। এরপরে যখন 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হইল, তখন এরা একটা আবার জরিপ করলো, তো CS থেকে SA হইল, SA খতিয়ান এরা সুন্দরভাবে তারা জরিপ করলো SA খতিয়ান দীর্ঘদিন ছিল। এরপরে যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন RS খতিয়ান হলো। SA খতিয়ান ছিল পাকিস্তানে, CS খতিয়ান ছিল ভারতীয় উপমহাদেশে। CS, SA, RS হচ্ছে বাংলাদেশে 1997-98 পর্যন্ত ছিল। এরপরে হয়েছে BRS অথবা BS, অনেকে বলে BS, অনেকে BRS অথবা সিটি জরিপ, এটা সৃষ্টি হইল। সেটা এখন পর্যন্ত আছে। তাহলে এখানে আমরা প্রথমত দলিল সম্পর্কে ধারণা পাইলাম, দাতা গ্রহীতা যদি জমি ক্রয় বিক্রয় করে, তাহলে একটা দলিল করতে হয়, নতুনভাবে দলিল করতে হয়। সেই দলিলটা করার পরে বায়া দলিল যা আছে, আগের পূর্ব মালিকগুলি যতদূর পারা যায় দলিলগুলি নিয়ে, এবং যে দাতা এবং গ্রহীতা দলিল করে, সেই দলিলে একদম সম্পূর্ণ ইতিহাস ওখানে থাকবে। চেইন অফ কমান্ড যা যত প্রকারের চেইন থাকে, সব কিছু ওখানে নতুন দলিলের মধ্যে থাকবে। থাকার পরে এই দলিল সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখন আমরা খতিয়ান সম্পর্কে জানলাম, রেকর্ড সম্পর্কে জানলাম। এটা হচ্ছে সরকারের খতিয়ান। সরকারে জানবে CS, SA, RS, BRS অথবা BS অথবা সিটি জরিপ। এগুলি হচ্ছে সরকারের খাতে কত পরিমাণ তার জমি আছে, কি পরিমাণ তার জমি আছে, এটা সে কী পরিমাণ খাজনা দিচ্ছে, এগুলি সরকারের খাতে রেকর্ড আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে, তাহলে দলিলটা টিকবে কিনা, আমাদের কিন্তু প্রশ্ন এখন এইটাই। তাহলে এখন দলিল আছে আপনার নামে, রেকর্ড হয়ে গেছে অন্যের নামে। এখানে প্রশ্ন হচ্ছে, দলিলটা কি রেকর্ডের যে একটা জরিপ হয়েছে তার আগে নাকি পরে? যদি রেকর্ড যে একটা জরিপ হয়েছে সেই জরিপের আগে হয়,
তাহলে একরকম কথা। আর যদি রেকর্ডের পরে যদি আপনার মানে অন্য নামে হয় তাহলে অন্য কথা। এখানে আমি ধরে নিলাম আপনার দলিল আছে রেকর্ড অন্যের নামে, আপনার জরিপ হইল 2007 সালে, ধরে নিলাম আমি 2007 সালে সর্বশেষ জরিপ হইল। সেই জরিপ থেকে আপনার 2005 সাল পর্যন্ত আপনি 2005 সালে আপনি জমি কিনছেন, দলিল ওই 5 সাল থেকে দলিল আপনার নামে। তাহলে জরিপ হয়েছে 7 সালে, তাহলে সর্বশেষ জরিপ থেকে 2 বছর আগে আপনার দলিল। এক্ষেত্রে যদি রেকর্ড অন্যের নামে হয়ে যায়, দলিল আছে আপনার নামে, আপনি ক্রয় করছেন 2005 সালে জমিটা, কিন্তু 2007 সালে সর্বশেষ জরিপে অন্যের নামে রেকর্ডটা হয়ে গেছে। এক্ষেত্রে এখন আপনি হয়তো টাউনে ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি বাকরি করেন অথবা যে কোনো কারণে জরিপের সময় আপনি উপস্থিত ছিলেন না, ভুলক্রমে অন্যের নামে ওইটা রেকর্ড হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? দলিল কি টিকবে? যেহেতু জরিপ হয়েছে 2007 সালে ধরে নিলাম, আর আপনার জমি ক্রয় করছেন 2005 সালে, 2 বছর আগে ক্রয় করছেন, এই দলিল কি টিকবে? যেহেতু রেকর্ড অন্য নামে হয়ে গেছে, সরকারি খাতে কিন্তু অন্যজনের নামে হয়ে গেছে রেকর্ডটা। মজার বিষয়। তাহলে এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি রেকর্ডের জরিপের 2 বছর আগে জমি ক্রয় করছেন, তাহলে এখানে ভুলক্রমে হইতে পারে, আপনার ভয়ের কোনো কারণ নেই, এই দলিল টিকবে। আপনি কি করবেন? যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেটা, সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় আছে সরকার থেকে একটা প্রিন্ট দিয়ে, একটা সময়ের মধ্যে প্রিন্ট দিয়ে মানে যদি কোনো কারো ভুল থাকে সেখানে মামলা করে আপনার সংশোধন করতে পারবেন, একটা সুযোগ দেয় সরকারে। তো সেখানে গিয়ে আপনি যদি মামলা করেন তাহলে আপনার সংশোধনটা সে করে দিবে, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। দলিল আছে আপনার নামে, রেকর্ড অন্যের নামে হয়ে গেছে, এখানে ভয়ের কোনো কারণ নেই। যেহেতু আপনার জরিপটা হয়েছে জমি নেওয়ার পরে, যেহেতু জরিপটা হয়েছে, এক্ষেত্রে ভুল হইতে পারে। তখন আপনি জমির দখল আছে, আপনার খাজনা দিচ্ছেন, আপনি সব কিছু আপনি করতেছেন, কিন্তু রেকর্ডটা অন্য নামে হয়ে গেছে। কিন্তু রেকর্ড জরিপের 7 সালে ধরে নিলাম, 7 সালে জরিপ হয়েছে, আপনি 5 সালে জমিটা ক্রয় করছেন, এক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নেই। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে আপনি যদি মামলা করেন তাহলে এটা সংশোধন করে দিবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এখানে আরেকটা যেটা ভালো খবর সেটা হচ্ছে, যদি কোনো কারণে ছোট্ট একটা ভুল হয়ে যায়, নাকি রহিমের জায়গায় যদি রহিমা হয়ে যায়, অথবা আয়েশা বেগমের জায়গায় যদি আয়েশা খাতুন হয়ে যায়, তাহলে এইগুলি ছোটোখাটো ভুলগুলি আপনার এসিলেন্ট অফিস থেকে আপনি সংশোধন করতে পারবেন। করণিক ভুল যেগুলি, গঙের জায়গায় যদি সং হয়ে যায়, সাংয়ের জায়গায় যদি সং হয়ে যায়, এই ছোটোখাটো ভুলগুলি আপনি থেকে এসিলেন্ট অফিস থেকে আপনি সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে দলিল আপনার আছে, রেকর্ড অন্যের নামে, ভয়ের কোনো কারণ নেই, সেটা সংশোধন হবে, আপনার পক্ষে থাকবে, দলিল টিকবে, সমস্যা নেই। যদি এখানে আরেকটা বিষয়, আপনার 7 সালে সর্বশেষ জরিপ হয়েছে, আপনি 8 সালে জমি ক্রয় করছেন, এক্ষেত্রে রেকর্ড তো অন্য নামে থাকবেই, রেকর্ড থাকবে অন্য নামে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম জারি করে, আপনার নতুনভাবে একটা খতিয়ান সৃষ্টি করে, আপনার খাজনা দিয়ে আপনার নামে একটা রেকর্ড করতে হবে, খতিয়ান রেকর্ড করতে হবে। এক্ষেত্রে আপনি যেহেতু ক্রয় করছেন, আর যার নামে ওখানে রেকর্ড আছে তার থেকে আপনি ক্রয় করলেন, তার নামে থাকবে, ঠিক আছে। আপনি কি করবেন? নাম জারি করে আপনার নামে একটা খতিয়ান সৃষ্টি করে আপনি খাজনা দিবেন, আপনার নামে আলাদা একটা রেকর্ড হয়ে গেল, খতিয়ান রেকর্ড হয়ে গেল। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন, দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে। যদি দলিল আপনার আছে, আপনি ক্রয় করছেন 2005 সালে, সর্বশেষ ধরে নিলাম সর্বশেষ জরিপ হলো 7 সালে, তাহলে এখানে আপনার নামে থাকার কথা, হয়ে গেছে আরেকজনের নামে। দখল সত্ত্ব আপনার খাজনা আপনি দিচ্ছেন, দখল আপনার আছে, সব কিছু আপনার আছে। এক্ষেত্রে যে কোনো কারণে জরিপের সময় আপনি থাকতে পারেন নাই, অন্যজনের নামে ভুল হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি দলিল আছে আপনার, রেকর্ডও আপনি সংশোধন করতে পারবেন, অন্যজনের নামে হলেও সমস্যা নেই। আপনি মামলা করে, দেওয়ানি আদালতে মামলা করে আপনি সেটা সংশোধন করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। আর যদি জমি সর্বশেষ জরিপের পরে ক্রয় করেন, তাহলে এখানে রেকর্ড থাকবে অন্যের নামে। তাহলে আপনি কি করবেন? যাতে ক্রয় করছেন তার ওখান থেকে নামজারি করে
আলাদা একটা নতুনভাবে খতিয়ান সৃষ্টি করে সেখানে আপনার খাজনা দেবেন, সব কিছু দেবেন, তখন আপনার নামে আলাদা একটা খতিয়ান হবে। তখন আপনারা আশা করি বুঝতেই পারছেন, দলিল আছে কিন্তু খতিয়ান অন্যের নামে, রেকর্ড অন্যের নামে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না আপনার জিনিসটা আপনারা আমি যে বলছি বুঝতে পারছেন। সিএস, এসএ, আরএস, বিএস অথবা বিআরএস অথবা সিটি জরিপ যেটাই বলেন, এইগুলি যদি আপনার সব ঠিকঠাক থাকে, তারপরে দলিলও ঠিক থাকলে, এখানে যদি রেকর্ড অন্যের নামও হলেও কোনো সমস্যা নেই, আপনি বইয়ে কোনো কারণ নেই। সম্মানিত দর্শক, আমার অ্যাডভোকেট আনোয়ারুল্লাহ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন দয়া সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার অ্যাডভোকেট আনোয়ারুল্লাহ চ্যানেল একটা ফেসবুক পেজ আছে, দয়া সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দিব। আর আইন সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর যদি কোনো কারণ উত্তর না পারলে বুঝতে হবে যে আমি কোর্টে যেহেতু নিয়মিত আইনজীবী, কোর্টে থাকলে ফোন ধরার সুযোগ থাকে না, পরে ফোন দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।